আমি প্রথমেই মনে করি যে দেখেন বাংলাদেশ কিন্তু যে সময়ে আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিষয়টা মানে প্রায়োরিটি অগ্রাধিকার করা দরকার ছিল সেটা করতে পারেনি। 2016 সালে সর্বপ্রথম পলিসি ডকুমেন্টের বিষয়টা আসলো, কিন্তু এটাকে কিভাবে অ্যাচিভ করতে হবে, কি কর্মকৌশল নিতে হবে এবং আমরা প্রথম ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অপরচুনিটিটা শেষ করে সেকেন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কীভাবে পাবো তার জন্য কিন্তু সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা চিন্তাভাবনা ছিল না। কীরকম করে আপনাকে যদি বলি, দেখেন আমরা অনেক সময় নীতি তৈরি করি, এই যে আমরা যে সম্মেলন করলাম এবং 5 বছরের ডকুমেন্টও করেছি, এগুলোর ইমপ্লিমেন্টেশনটা কীভাবে হবে সেটি হচ্ছে। যেমন ধরেন বাংলাদেশের যে জনসংখ্যার নীতি আছে 2012-তে একটা নীতি হয়েছে আর 2025-এ এটাকে একটা আপডেটেড করা হয়েছে এবং এই মন্ত্রণালয়গুলোকে দেখা যায় 28টা মন্ত্রণালয় আছে এর মধ্যে ফাংশনিং করার জন্য। এই 28টা মন্ত্রণালয়ের মধ্যে আমি যদি বলেন যে এটা ফাংশনিং করবে কীভাবে, এনপিসি বলে ন্যাশনাল পপুলেশন কাউন্সিল থাকে, প্রাইম মিনিস্টার থাকেন প্রধান বা যিনি থাকবেন, গত 16 বছরে একটা সভা পর্যন্ত হয়নি। মানে কমিটি আছে, সভা হয়নি। হ্যাঁ, সবাই হয়নি, কমিটি আছে, হ্যাঁ ধরেন। তো এখন এই জায়গাগুলো যেটা হচ্ছে কি, তারপর দেখেন যে টার্গেট, যে আমি কততে অর্জন করতে চাই, কি যেতে চাই, আমি সেই যে টার্গেটগুলো যে অর্জন করতে পারলাম কি পারলাম না, সেগুলোর জন্য তো ইভ্যালুয়েশন করতে হবে, মনিটরিং করতে। আপনি আর্থিক জায়গা থেকে এনবিআরের ছিলেন দীর্ঘদিন, আপনি মনিটর করছেন যে কি অবস্থায় আছে, তো সেগুলো তো ঠিক মতো হচ্ছে না। তো এখন 28টা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করবে কারা? এই এসডিজির ক্ষেত্রেও তো ধরেন একটা মন্ত্রণালয়ের কাজ না, সকল মন্ত্রণালয়ের কাজ, এবং রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে যে আমাদেরকে অবশ্যই এটাকে অর্জন করতে হবে। এর জন্য তো আমি হয়তো গ্লোবাল ফান্ডিং এতটা পাবো না, নিজস্ব অর্থায়নে যেতে হবে, কারণ এমডিজিস এবং এসডিজির মধ্যে থিওরিটিক্যাল এবং অ্যাকশন প্ল্যানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আর্থিক জায়গাতে। তো এই জায়গাতে আমার যেটা মনে হয়েছিল যে অন্তর্ভুক্তিমূলক যখন উন্নয়নের কথা বলি এবং সেই জায়গায় যদি জন অধিকারের জায়গায় কথা যদি বলি, তাহলে আমার দেখতে হবে, যেটা আমি আবারও বলি যে আমি জনসংখ্যা বিজ্ঞান নিয়ে যেহেতু কাজ করি, আমি সবসময় আমার ভাবনার মধ্যে থাকে জনসংখ্যার উপগোষ্ঠীগুলো, মানুষগুলো, অর্থাৎ এই যেটা বলছিলাম যে নারী, পুরুষ, তরুণ, যুব, বয়স্ক মানুষ যারা আছে তাদের কি অবস্থা। আপনি যদি একটা সুনির্দিষ্ট একটা ফিগার বলি, ডিসেবল পপুলেশন বাংলাদেশে কতজন আছে, আমাদের সেই তথ্যটা এসডিজির মধ্যে তো একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ডিসেবল পিপুলদের অধিকারের ব্যাপার আছে, তাদের ভোটাধিকারের ব্যাপার আছে, তাদের স্বাস্থ্যের অধিকার, মানবাধিকারের জায়গার ব্যাপার আছে। আপনি দেখেন সেন্সাস যেটা আমরা করলাম সেখানে যা পেয়েছি আর তার 1 বছর আগে যে সার্ভে করা হয়েছে, ন্যাশনাল সার্ভে, তার ফাইন্ডিংস আকাশ পাতাল ব্যবধান। অর্থাৎ সেন্সাসে অর্ধেকেরও কম এসেছে যেটা সার্ভের তুলনায়। মানে সেটা কি আদিষ্ট হয়ে সেন্সাস এখন নাকি? এখন এই জিনিসগুলো কিন্তু কিভাবে হয় আসলে? তো এখন আপনি ডিসেবল পিপলকে কাউন্ট করতে যাবেন, তাহলে আপনার দক্ষতা লাগবে, আপনার এফিসিয়েন্সি লাগবে, 13 রকমের বিভিন্ন ধরনের রয়েছে। তো আপনি যখন একটা কোশ্চেনের এটার মধ্যে আমি ঢুকালাম, আমি যে তথ্যটা পেলাম, এই তথ্যটা কিন্তু এখন সঠিক তথ্য হলো না। এখন আপনি যেটা আমাকে বললেন যে কিভাবে এটা করা হলো, আমি কি উন্নয়নকে যদি দেখাতে চাই কাগজে কলমে, আর আমি যদি বাস্তবে যদি দেখাতে না চাই, তাহলে তো আরেক জিনিস। তো এখন আপনি কিসের উন্নয়নের কথা বলছি? এই যে বললাম, আপনি আপনার হাতে এখন এক্সাক্ট কোনো পোভার্টি রেট আপনি জানেন না, আপনাকে বেসরকারি সংস্থার উপাত্ত দিয়ে ওই সম্মেলনে শো করা হচ্ছে, আমি দেখতে পেয়েছি ওই জায়গাতে। আপনার সরকারের নিজস্ব কোনো উপাত্ত হাতে নাই এই জায়গাতে। তাহলে এখন এই জায়গায় হচ্ছে এস্টিমেশন। ধরেন আমি বলেন যে জনসংখ্যার জায়গা থেকে যে বয়স্ক মানুষ 2027 সাল আগামী বছরের পরেই আমি এইজিং সোসাইটির থেকে ধাবিত হব। আপনি জানেন যে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। আমরা 2047-এর মধ্যে জাপানের পর্যায়ে চলে যাব। জাপান অর্থনৈতিকভাবে আপনার অনেক অভিজ্ঞতা আছে, যে যেমন তারা কিন্তু অ্যাডভান্স অবস্থায় গিয়ে তারা এই পিপুলে পৌঁছেছে, আর আমরা কিন্তু অ্যাডভান্স কান্ট্রিতে যাওয়ার আগেই কিন্তু আমাদের এখানে জিনিসগুলো ঘটে যাবে। আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও শক্তিশালী না। আমাদের পরিকল্পনার মধ্যে কোথাও জনসংখ্যার ডেন্সিটি নিয়ে বিবেচনা করা হয় না। আপনি দেখেন যে একটা পরিকল্পনা আমাকে দেখান যে পরিকল্পনার মধ্যে পপুলেশন ডেন্সিটি নিয়ে আমরা প্রায়োরিটি অগ্রাধিকার, আমি তো ভেবেছিলাম যে সমস্ত পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে, কারণ এই ডেন্সিটিকে, ঘনত্বকে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। আমার আয়তনটা তো ছোট, আমার দেশটা তো ভারতের মতো না, আমার দেশটা তো চীনের মতো না, তাদের তো টেরিটরি রয়েছে। এখানে প্রতি বর্গ কিলোমিটারের যে মানুষগুলো বসবাস করে, দেখা যাবে চীনের 5 গুণের বেশি বসবাস, মানে এখানে দেখা যাচ্ছে। ভারতেরও সেম, আমি বলবো যে কাছাকাছি ধরেন 450-এর মতো, ঠিক সেই হিসাবে ধরেন 3 গুণের মতো এখানে থাকে। তো এখন আমার তো জায়গাটা ছোট, এই জায়গার মধ্যে যে এই মানুষগুলো বসবাস করছে, এটাই তো একটা বিস্ময়কর একটা জায়গা। যে এই জায়গাতে এই 17 কোটি 18 কোটির যে সংখ্যা আপনারা বলেন, আমি দেখি যে আমাদের মন্ত্রী মিনিস্টাররাও এমনভাবে জনসংখ্যার আকারটা বলেন, এটা কোনো এক্সাক্ট তথ্য সূত্র ধরে বলেন না, ওনারা একটা হাইপোথেটিক্যাল জায়গা থেকে কথাগুলো বলেন। তো এখন যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এই যে এখন বাজেট হলো,
আপনি এটার সাথে ভালোভাবে যুক্ত। বাজেটে দেখতে পাচ্ছি শিক্ষা স্বাস্থ্যে মানে যথেষ্ট এবার মানে দেওয়া হয়েছে। আমিও বরাদ্দ বাড়ানো হয়েছে। আমি তো চিন্তা করছি যে এই বাজেট যেটি দেওয়া হয়েছে এটি অবশ্যই সাধুবাদ দেওয়ার জন্য, এটিও কিন্তু আমাদের মতো কান্ট্রির জন্য এটা যথাযথ নয়। এটি হলো প্রথম কথা। শিক্ষাক্ষেত্রে যা বরাদ্দ দিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্রে যা বরাদ্দ দিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ডে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনামূলক বিশ্লেষণ যায় সেটি যথাযথ মাত্রায় নাই। তারপরও যেহেতু বরাদ্দ আসছে ভালো কথা। এর বাস্তবায়ন কীভাবে হবে আপনি জানেন, বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ। আমি নিজেই তো জানি যে আমার কাছে প্রকল্পের যদি ফান্ডিং আসে জুন মাসের শেষ সপ্তাহে, আমি বাস্তবায়ন করব কিভাবে। এই কৌশলগুলো তো এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিভাবে ইফিসিয়েন্সি, বাজেট ইউটিলাইজেশন কিভাবে ঘটবে। তো দীর্ঘদিন ধরে এই রাজনীতিক অর্থনৈতিক কাঠামোর মধ্যে আমরা যারা নীতি তৈরি করি, একটা সরকার থাকে আরেকটা সরকার আসে, এখনও তো আমাদের যিনি অর্থমন্ত্রী আছেন উনিও দীর্ঘ অভিজ্ঞ মানুষগুলো। বাজেটের ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে সেটি হচ্ছে বড় জায়গা। এখন আমি যদি বলেন হেলথের ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে একটা ঠিক আছে, আমাদের একটা বরাদ্দ আইডিয়া ছিল যে আমরা স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ আসবে, বেসেছে। এবং এই বরাদ্দের মধ্যে দেখতে হচ্ছে স্বাস্থ্য সেবা, আরেকটা হচ্ছে ওই যে জনসংখ্যার ক্ষেত্রে যেটা দেখা যায় পরিবার কল্যাণ এবং ওয়েলফেয়ার যেটাকে আমরা বলি, ওটা ভাগ করা আছে। এই দুইয়ের মধ্যে যদি যান তাহলে দেখবেন যে ব্যবধান রয়েছে। এবং ব্যবধানের মধ্যেও হলো এখন যে বাংলাদেশে যে সিপিআর রেট যে বেড়ে গেল, মানে কমে গেল, দুঃখিত, যে 4% যে কমে গেল, এই যে এখন মাতৃস্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য, এই যে শিশুরা যে মারা যাচ্ছে, এটা গত 3 বছর আগে থেকেই কিন্তু আমরা জানি যে শিশু মৃত্যু হার বাংলাদেশে বাড়তেছে। তো এই তখন পলিসি মেকারদের এই দৃষ্টিতে কেন আনেনি? বিবিএস এর, এসবিআর এর স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্সের ডেটা তো তাই বলছিল যে মৃত্যু হার বাড়ছে। এবং মাতৃমৃত্যু হার যে আসলেই আমরা কমাতে পারবো কিনা এটা তো চিন্তার বিষয় রয়েছে। তো এখন ওই যে শিশু মৃত্যু হার বাড়ছে, সিপিআর রেট কমে যাচ্ছে, ডিএফআর বাড়তেছে, এই জায়গাগুলো তো আমি আমার জনসংখ্যার যদি উন্নয়নের সূচক বলেন সেই সূচকের প্রেক্ষাপটে নাই। এবং এই জিনিসগুলো কিন্তু নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের যে রাজনৈতিক যে প্রস্তাবনা ভাবনা চিন্তার মধ্যে তো আমি সেটি রিফ্লেকশন যথাযথ দেখতে পাচ্ছি না। তো এই জায়গাতে এখন আশাবাদ হওয়ার জায়গা যেটা হচ্ছে যে আমরা একটা পরিবর্তিত প্রেক্ষাপটে দেশকে পেয়েছি। আমরা জনসংখ্যাকে যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সুনির্দিষ্ট এজেন্ডার মধ্যেই কিন্তু জনসংখ্যাকে একটা রেখেছিলেন। আমরা কিন্তু এখন যেটা বললাম জনসংখ্যায় যে সাফল্য আমাদের ছিল বা জনসংখ্যার ম্যানেজমেন্টের যেই সাফল্যটা ছিল বলি, এটা কিন্তু এখন উল্টো পথের দিকে ধাবিত হচ্ছে। এটি কিন্তু যারা রয়েছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের ভাবতে হবে। এবং জনসংখ্যা বিষয়টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে আলোচনা করা হয়, এটা কিন্তু প্ল্যানিং থেকে আলোচনা হয় না, বুঝতে পারেন, পরিকল্পনার মধ্যে নেই, উন্নয়নের কেন্দ্রবিন্দুতে কিন্তু সেটা আমি রাখি না। এই যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করতেছি, নতুন নতুন বিশ্ববিদ্যালয় এখন আরও বাড়ানোর পরিকল্পনায় আছে, আজও এই বিশ্ববিদ্যালয়গুলোর কি দরকার আছে কি না। আমি ভেবেছিলাম যে বিশ্ববিদ্যালয় কিছু মার্জ হবে। আগের ইন্টেরিয়াম যখন সরকার ছিল তখন ভেবেছিলাম যে এত বিশ্ববিদ্যালয় তো দরকার নাই, তাই এই জিনিসগুলোকে কি মার্জ করে কোয়ালিটি এডুকেশন তো আমি প্রোভাইড করতে পারছি না। আপনি যদি আমি কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, আমি তো দেখতে পাচ্ছি ওই জায়গাতে কী ধরনের সমস্যা। আমরা গুণগত মানের যে উন্নয়ন কিভাবে হবে সেটি হওয়া উচিত ছিল মূল প্রায়োরিটি, অগ্রাধিকারের জায়গায়। যে জিলুর এখানে আমি ডক্টর মজিদ, আমরা শেষের দিকে, সলিউশন কি আসলে? মানে এই আলোচনা তো বছরের পর বছর ধরে আমরা করে যাচ্ছি, কিন্তু